কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এরপরে আমরা কি করতে চাচ্ছি, কি করব এবং আমাদের অভিজ্ঞতা কিছুটা শেয়ার করতে চাই। এটা হচ্ছে 11তম জেলা আমি ভিজিট করছি। আমি অপরাপর জেলাতে যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেটাও একটু শেয়ার করব। কোনো কিছু বলার আগেই সর্বপ্রথম আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের, শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে গণতন্ত্র এবং মানুষের অধিকার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিশেষভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি গত জুলাই এবং আগস্ট মাসের শহীদদের। আমি তাদের সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো আহত অবস্থায় বিভিন্নখানে চিকিৎসারত আছেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। বর্তমান নির্বাচন কমিশন একটি পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে গত 24শে নভেম্বর 2024 তারিখে। পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপট সম্বন্ধে আপনারা সকলেই অবগত। যেসব নিয়ামক বা উপাদান এই পরিবর্তনের সূত্রপাতের পেছনে কাজ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভোট ব্যবস্থা ভেঙে পড়া, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া। ফলশ্রুতিতে যেটা হয়েছিল, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থাহীনতা একটা অ্যাকিউট পর্যায়ে গিয়ে পৌঁছায়, চরম আস্থাহীনতা কাজ করছিল। এরকম একটা পরিস্থিতিতে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে। আমি মনে করি নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিতে পারে, তবে মাঠ পর্যায়ে আমরা সবাই এখানে উপস্থিত যারা আছি কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত হয়, তাহলে এটার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়, উলুণ্ঠিত হয়। আর তাই আমি মনে করি সর্বপ্রথম আমাদের একটি আত্ম উপলব্ধি দরকার, এবং এখানে কেউ কারো দিকে অঙ্গুলি নির্দেশের সুযোগ আছে বলে আমি মনে করি না। আমাদের সবাইকে, যারা নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত, জড়িত, তাদের সবাইকে ভাবতে হবে আমি দায়ী। শুধুমাত্র তখনই আমরা আমার রোগ সারানোর জন্য চেষ্টা করব, তা নয় নয়। আমরা যদি একে অপরের দিকে অঙ্গুলি হেলন করি, অঙ্গুলি নির্দেশ করি, তাহলে এই সমস্যার সমাধান হবে না। এটি হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সামনে কতগুলো অসাধারণ সুযোগের সৃষ্টি হয়েছে। এক, যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, সুষ্ঠু নির্বাচন চেয়েছেন, ভালো নির্বাচন চেয়েছেন, আমরা এখন তাদের কাছে দাবি করতে পারি আমাদেরকে সহযোগিতা করার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। দুই, মানুষের মাঝে যে ভোট ব্যবস্থার প্রতি অনাস্থা কাজ করছিল, আমি মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মাঝে আবারও একটা নব আশা জাগরিত হয়েছে যে আমরা আমাদের ভোটের অধিকার ফেরত পাবো। আর তিন, আমি মনে করি ভোট ব্যবস্থাপনার সাথে যত ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পৃক্ত আছেন, তাদের সামনে একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি এসছে আমাদের স্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করা। আমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করি, তাহলে আমি বিশ্বাস করতে চাই যে ইনশাআল্লাহ সামনে যে নির্বাচন হবে, সে নির্বাচন হবে বাংলাদেশের অন্যতম একটি মডেল নির্বাচন, এবং এখান থেকে আমরা নতুনভাবে আমাদের দেশ বিনির্মাণের একটা সুযোগ পাবো, আমাদের গণতন্ত্রের উত্তরণ ঘটবে। এতটাই গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন। এটি শুধু একটি নির্বাচন নয়, এর সাথে আমাদের
সামাজিক স্থিতিশীলতা, সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক উত্তরণ, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বার্গেইন করার অবস্থান, সর্বোপরি আমাদের জাতীয় নিরাপত্তা সমৃদ্ধি। এহেন গুরুত্বপূর্ণ একটি ইভেন্টকে সামনে রেখে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বর্তমান নির্বাচন কমিশন, আমরা আমাদের প্রথম কমিশন সভাতেই সিদ্ধান্ত নিই যে এবারের ভোটার তালিকা হাল লাগার কার্যক্রমটি আমরা বাড়ি বাড়ি গিয়ে করব। এর পেছনে যে কারণগুলো আমাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে তার মধ্যে অন্যতম হলো ভোটার তালিকা সম্বন্ধে মানুষের মাঝে বিরূপ ধারণা। এই ধারণাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা ভিন্ন কথা, কিন্তু যেহেতু ভোট ব্যবস্থাপনাটাই ছিল বিভিন্ন প্রশ্নে জর্জরিত, সেহেতু ভোটার তালিকা নিয়েও মানুষের মাঝে বহুবিধ ধারণা প্রচলিত ছিল, সঠিক বা বেঠিক যাই হোক না কেন। আমাদের প্রথম সিদ্ধান্তই ছিল যে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকাটাকে সুষ্ঠু, সুন্দর, শুদ্ধ করব, যাতে করে মানুষের মাঝে প্রচলিত যেসব ধারণা আছে সেগুলো ভেঙে যায়। এখন মানুষের মাঝে কি কি ধারণা ছিল? প্রথমত ছিল যে এর মধ্যে ভুয়া ভোটার আছে। ভুয়া ভোটার বলতে বোঝানো হয়েছে মূলত মৃত ব্যক্তি যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। এর বাইরে অপরাপর যে বিষয়গুলো ভুয়া ভোটার বলতে বলা হয় এগুলো হয়তো অত প্রকট নয়, কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন দ্বৈত উপস্থিতি, একই তালিকায় দুইবার উপস্থিতি বা দুই এলাকায় একজনের উপস্থিতি, যদিও বা এটার সুযোগ খুব কম, কারণ প্রতিটি ভোটারের বায়োমেট্রিক্স ক্রস ম্যাচিং হয় এখন। তো ক্রস ম্যাচিং হলে পারে কেউ দুইবার থাকলে পারে এটা অটোমেটিক্যালি ধরা পড়ে যাওয়ার কথা। তদুপরি যদি কোনো আমাদের গ্লিচের কারণে কোথাও যদি থেকে থাকে, এটা আর একটা কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে যদি কোনো বিদেশি নাগরিক প্রতারণার মাধ্যমে ভোটার তালিকার মধ্যে সন্নিবেশিত হয়ে থাকেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ। আপনারা জানেন যে আমাদের দেশের অন্যতম বড় একটা সিকিউরিটি ইস্যু হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নেওয়া। এটার সাথে আমাদের বাংলাদেশেও কিছু প্রতারক এবং দালাল চক্র জড়িত আছে। আমরা এই প্রবণতাটা ঠেকাতে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের 56টা উপজেলা নিয়ে তথা বৃহত্তর চট্টগ্রাম এলাকায় আমরা বিশেষ এলাকা ঘোষণা করে আমাদের যে ফর্ম 2 আছে, তথ্য সংগ্রহের ফর্ম 2, এটাতে অতিরিক্ত কিছু ডেটা সন্নিবেশ করেছি, যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে ব্যক্তিটি বাংলাদেশের নাগরিক কিনা। সেখানে আমরা ফার্স্ট ব্লাড, সেকেন্ড ব্লাড পর্যন্ত, চাচাতো, মামাতো, ফুফাতো ইত্যাদি তথ্য নিয়ে ক্রস ভেরিফিকেশন করে নিশ্চিত হয়ে যে এই ব্যক্তিটি বাংলাদেশের নাগরিক। ফলে যেটা হয়েছে, ওই 56টা উপজেলাতে আপনার সন্নিবেশ হওয়ার সুযোগটা অনেকখানি কমে গেছে, প্রায় নাই বললেই চলে। এখন তারা যেটা করছে, বিভিন্নখানে ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতে গিয়ে ঢোকার চেষ্টা করছে। আমরা কিছুদিন আগেই পেলাম, মাস দুয়েক আগে, নীলফামারী সদর থেকে আমরা 19 জন রোহিঙ্গার তথ্য পেলাম। আমি গত সপ্তাহে উত্তরের জেলাগুলো ভিজিট করছিলাম, সেখানে দেখলাম যে রংপুরে একটি উপজেলার 5 জন যুবক 5 জন রোহিঙ্গা মেয়েকে বিয়ে করে নিয়ে এসছে। আবার আরেকটি জেলায় আমাকে জেলা প্রশাসক মহোদয় জানালেন যে তাদের কাছে তথ্য আছে যে সেখানে বেশ কিছু রোহিঙ্গার উপস্থিতি তারা জানতে পেরেছেন। বলার উদ্দেশ্য হচ্ছে কোনো জেলায় এই প্রবণতার বাইরে নয়। সুতরাং আপনাদেরকে এক্সট্রা ভিজিলেন্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে এই জনগোষ্ঠীটা আমাদের কোথাও ভোটার তালিকায় ঢুকে না যায়। পাশাপাশি অপরাপর দেশের নাগরিকরাও প্রতারণার মাধ্যমে আমাদের তালিকাতে যাতে ঢুকতে না পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই 3টি কাজ যদি আমরা করতে পারি তাহলে পরে আমি মনে করি ভোটার তালিকা সম্বন্ধে, যে ভুয়া ভোটার সম্বন্ধে যে সম্পর্কিত যেসব আছে, ধারণা আছে, এগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং আমি সন্তুষ্ট এবং আশ্বস্ত যে একটা উল্লেখযোগ্য সংখ্যক মৃত ভোটার ইতিমধ্যে সারা দেশব্যাপী
আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আমি প্রথমে ভাবছিলাম যে সংখ্যাটা হয়তো 1% মতো হতে পারে। আমার তো ধারণা আজকের মধ্যে অলরেডি এটা 1.5% অতিক্রম করে যাবে। অর্থাৎ এটা যদি 2% গিয়ে দাঁড়ায়, 1.5% হলে এটা প্রায় 18 লক্ষ ভোটার, আর 2% হলে প্রায় 24 লক্ষ ভোটার। এটা একটা হিউজ নাম্বার। তো আমরা যে উদ্দেশ্য নিয়ে এই কর্মকাণ্ড হাতে নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে এই যে পরিসংখ্যানটা আপনাদেরকে দিলাম, এর মাধ্যমে আমার মনে হচ্ছে যে আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ বহুলাংশে সফল হবে। এখন আমি এই বর্তমান ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কয়েকটি কথা বলতে চাই। আমি মনে করি যে আমি যে বিষয়গুলোর অবতারণা এখানে করব অপরাপর জেলার অভিজ্ঞতার আলোকে, নাটোর জেলাতেও এটা কমনই হবে। প্রথম যে বিষয়টা আমার সামনে এসছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সংক্রান্ত কিছু সমস্যা। যেহেতু ভোটার তালিকায় সন্নিবেশের জন্য জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন, অনলাইন জন্ম নিবন্ধন, এটি নিয়ে বহুবিধ সমস্যা আছে। এখানে কি ডিডিএলজি আছেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা লোকাল গভর্নমেন্টের সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ করেছি। জন্ম মৃত্যু নিবন্ধন যারা করে থাকেন, ডিজি মহোদয়কে বলা হয়েছে, আমাদের সচিবালয় পর্যায়ে যথাযথ পর্যায়ে কথাবার্তা হয়েছে। এই ব্যাপারটা যাতে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে ব্যাহত না করে, সেজন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে এটা এখন সহজীকরণ হয়ে গেছে। এখন সমস্যাগুলো কি? সমস্যাগুলো 1 নম্বর ছিল যে অনেকে জন্ম নিবন্ধন আগে করেন নাই, এখন করতে পারছেন না, কারণ এটার সাথে কোথাও কোথাও হোল্ডিং ট্যাক্স বা অপরাপর ট্যাক্স বাকি থাকলে পরে সেটাকে ট্যাগ করে দেওয়া হয়েছে যে যারা ট্যাক্স দিচ্ছে না তাদের বহুবিধ নাগরিক সেবা দেওয়া হচ্ছে না। তা আমরা রিকোয়েস্ট করেছি অন্তত পক্ষে যেন এই জন্ম নিবন্ধনের এই বিষয়টি এই রেস্ট্রিকশনের বাইরে নেওয়া হয়, যাতে করে মানুষজন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। দ্বিতীয় যে সমস্যাটি এসছে যে জন্ম নিবন্ধন কার্যক্রমটি, আমি জানি না নাটোরের কি অবস্থা, কোনো কোনো জায়গায় আমি দেখেছি এর মধ্যে বেশ কিছু ভুল ত্রুটি আছে। সম্ভবত কোনো এক সময় সারা দেশব্যাপী এটাকে একটা কাইন্ড অফ প্রতিযোগিতা মূলকভাবে করানো হয়েছিল। আমি কোনো একটা পৌরসভায় দেখলাম ওখানে ব্যাপক সংখ্যক মেজরিটি তথ্যপত্র ভুলভাবে সন্নিবেশ করা হয়েছে, কারণ যে আউটসোর্স পার্সোনাল যাদেরকে নেওয়া হয়েছিল এই কাজ করতে তারা অতটা সতর্ক ছিল না, আর ওইভাবে ওই সময় ওটা কাউন্টার চেক করাও সম্ভব হয় না। আমি জানি না এখানে কি বাস্তবতা, যদি ভুলভ্রান্তি থেকে থাকে সেটা যাতে সহজে মানুষ সমাধান করে নিতে পারে, ঠিক করে নিতে পারে, এই সেবাটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে অনেকে হাতে লিখে অতীতে নিবন্ধিত হয়েছেন, এখন যেহেতু অনলাইনে নিবন্ধন কার্যক্রম আছে এবং সেটাই যেহেতু রিকোয়ারমেন্ট, তারা আগে করে থাকলে নতুন অফিসে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমাকে বলেছেন সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা যাতে না হন এটার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। অপরাপর সমস্যা যেগুলো আমাদের সামনে আসলো, আমাদের নারী ভোটারদের অন্তর্ভুক্তি। গত বছর পর্যন্ত পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল আনুমানিক 18 লক্ষ কম, কিন্তু এই বছর 1 জানুয়ারিতে যায় 2 জানুয়ারিতে আমরা যে খসড়াটা প্রণয়ন করেছি, সেই খসড়াতে দেখা যাচ্ছে এই সংখ্যাটা আরো বেড়ে গেছে, অর্থাৎ গ্যাপটা আরো বেড়ে গেছে। পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটারের চেয়ে প্রায় 30 লক্ষ বেশি। তো আমাদের কাছে মনে হয়েছে ব্যাপারটাতে এরকম হওয়ার কথা না, হয় সমান হবে অথবা নারী ভোটার সম্ভবত বেশি হওয়ার কথা, কারণ আমাদের দেশে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা তো মেজরিটি পুরুষ, নারীরা তো দেশে রয়ে গেছেন। তো এটার কারণ খুঁজতে গিয়ে আমার কাছে 3টি কারণ সামনে এসছে, আরো হয়তো কারণ থাকতে পারে। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের যে নারী শ্রম শক্তি আছে যারা এলাকায় থাকেন না, বিশেষ করে গার্মেন্টস ও অপরাপর শ্রমঘন যেসব সেক্টর আছে যেখানে মেজরিটি নারী, তারা ওইখানে চাকরিরত থাকেন এবং তারা সময় মতো জন্ম নিবন্ধন, ভোটার তালিকাতে অন্তর্ভুক্তি ইত্যাদি কাজগুলো সম্পন্ন করতে পারেন না। আমি অনুরোধ করবো আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন বা এখনো সুযোগ আছে বলার, তাদেরকে বলেন তারা যদি এখন হাতে কলমে নিবন্ধন করতে নাও পারেন, তারা যেন অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেন তাদের সময়।
আমাদের মনে রাখতে হবে এই 3 তারিখ পর্যন্ত আমাদের এটা একটা ক্র্যাশ প্রোগ্রাম, বাড়ি বাড়ি যাওয়া। কিন্তু আমার ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার সুযোগ সারা বছর, 12 মাস, সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা খোলা। আমি অনলাইনে যাব, আমি আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করব। আমার হাতে যখন সময় আসবে তখন আমি নিকটস্থ নির্বাচন অফিসে যাব আমার এলাকার, এবং গিয়ে আমি বায়োমেট্রিক ছবি তুলে আমার কাজ সম্পন্ন করব। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতে অনেক অশিক্ষিত মানুষও আছেন, তারা হয়তো এটার গুরুত্ব বোঝেন না। তাদেরকে বুঝিয়ে বলতে এবং তাদেরকে উৎসাহিত করতে, যাতে কারো সহযোগিতা নিয়ে হোক, আর নিজে পারলে তো খুবই ভালো, যেন অনলাইন নিবন্ধন সম্পন্ন করেন। একটি বিষয় এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই সচেতনতা সৃষ্টিতে মানুষজনকে বলতে হবে এটি শুধু ভোটার তালিকা নয়, বা এটা দ্বারা আপনি শুধু ভোট প্রয়োগ করবেন তা না, এটি একটি নিবন্ধন কার্যক্রম, এটা একটা রেজিস্ট্রেশন কার্যক্রম। এই দ্বারা একটি রেজিস্ট্রি তৈরি করা হচ্ছে, একটা তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে। সেই তথ্য ভান্ডারের উপর ভিত্তি করে একদিকে আপনি যেমন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন, আপনার বয়স 18 বছর হয়ে গেছে বিধায়, আবার আপনি একটি জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন। এই পরিচয়পত্রটি ছাড়া, এই এনআইডিটি ছাড়া আপনার ভবিষ্যতে যে কোনো ধরনের নাগরিক সেবা নিতে গেলে আপনি বাধার সম্মুখীন হবেন। সুতরাং এটা আপনার প্রয়োজনেই আপনার করা দরকার। তা আপনাদেরকে, যারা তথ্য সংগ্রহকারী এবং যাচাইকারী আছে, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আপনাদেরকে অধিকতর সচেতন হতে হবে। এই জন্য যে প্রথম যে এনআইডিটা দেয়া হবে একজন নাগরিককে, এটা রাষ্ট্র বিনা পয়সায় দিয়ে থাকে। আপনারা যদি কোনো কারণে একটু অসচেতন ভাবে তথ্যে ভুল করেন, তাহলে এটা আবার কারেকশন করা লাগে। যেমন এখন আমাদের এখানে লক্ষ লক্ষ কারেকশন পেন্ডিং আমাদের অসচেতনতার জন্য। আমার এই কমিশন যখন দায়িত্ব গ্রহণ করে 3,78,000 কেস পেন্ডিং ছিল, যেটা অনেক নাম্বার। আমরা যদি একটু সচেতন হই, এগুলো কমিয়ে ফেলতে পারবো। ওই যে সংশোধনী কেউ আবেদন করবে, এই সংশোধনীটা তখন আর কিন্তু ফ্রি না। এই সংশোধনীর জন্য তখন তাকে নিজেকে পয়সা খরচ করে করতে হবে, আমাদের অসচেতনতার জন্য। আর সময় ক্ষেপণের কথাটা তো বাদই দিলাম, যে সংশোধনীটা কেমন তার উপর নির্ভর করে দেখা যাবে সপ্তাহ থেকে শুরু করে বছর পর্যন্ত লেগে যায়, একজনের সংশোধনী হয় না। যদিও বা আমরা এই কমিশন দায়িত্ব গ্রহণ করার পরে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা বলেছি যত দ্রুত সম্ভব যেগুলো নিষ্পত্তি করা সম্ভব সেগুলোকে নিষ্পত্তি করে, আর যেগুলো নিষ্পত্তি করা সম্ভব না কারণ দর্শন করে সেগুলো রিজেক্ট করে আমাদের এই যে 3,78,000 এই সংখ্যাটাকে ব্যাপকভাবে কমিয়ে নিয়ে আসতে সেই কার্যক্রম চলমান আছে। আপনারা হয়তো মাঠ পর্যায়ে অনুভবও করছেন যে এই সেবাটাকে আমরা আরো সহজীকরণ করেছি এবং ত্বরান্বিত করেছি। তো নারী ভোটারদের নিয়ে কথা বলছিলাম। প্রথম পয়েন্টটা ছিল যে যেসব নারীরা কর্মস্থলে নিজের এলাকা থেকে দূরে আছেন, সম্পৃক্ত না হওয়া, তাদের ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করেছি কি করতে হবে। দ্বিতীয় ক্যাটাগরি আমরা যেটা পেয়েছি, যে হয়তোবা একটা মেয়ের বয়স 18-19 বছর হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই, সে নিজেও চায় না বা বাবা মাও চায় না এখন বয়স উল্লেখ করে আপনার ভোটার তালিকায় সন্নিবেশিত হতে। যদিও বা এই ট্যাবুটা আমাদের সমাজে অনেক কমে গেছে, তারপরেও ছড়িয়ে ছিটিয়ে কিছুটা তো আছেই। এটা সচেতনতার ব্যাপার। অভিভাবকদেরও ভূমিকা আছে, আমাদের প্রতিষ্ঠানগুলোরও ভূমিকা আছে, সামাজিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে, প্রশাসনের ভূমিকা আছে। সবাই অবহিতকরণ এবং যথাযথ সচেতনতা সৃষ্টি করতে পারলে আমরা একটা বড় জনগোষ্ঠীকে এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। আরেকটি বিষয় আছে, যদিও বা সংখ্যাটা খুব কম বলে আমি বোধ করি, অনুমান করি, এটা হচ্ছে পর্দাকুশীলতার কারণে কিছু নারী ছবি তুলতে চান না। যেহেতু এটা ধর্মীয়ভাবে একটি সংবেদনশীল ব্যাপার, আমি ব্যক্তি মতের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি যে আমার মনে হয় এখানে বোধহয় আরো সচেতনতা বৃদ্ধির অবকাশ আছে। বিশেষ করে একজন নারীকে যদি বিদেশে চিকিৎসা নিতে যেতে হয়, তাহলে তো তার একটা পাসপোর্ট লাগে, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে তো পাসপোর্টে একটা ছবি ছাড়া উনি পাসপোর্ট নিয়ে যাবেন কিভাবে? তো
আমি জানি না এটার ব্যাখ্যা কি আছে এবং কিভাবে এই সচেতনতা সৃষ্টি করা যাবে। আবারও বলি এই সংখ্যাটা অনেক কম, কিন্তু তারপরে তো সংখ্যাটা আছে এবং এটা নিয়ে কিছু আলোচনা আমি দেখেছি, বিধায় আমি কথাটা অবতারণা করলাম। যাই হোক, আমাদের বর্তমান যে কার্যক্রমটা আমি যেমনটা বলছি, এটা আগামীকালকে শেষ হয়ে যাবে। আপনাদের প্রতি আমার অনুরোধ, এবং সকল এখানে উপজেলা নির্বাচন কর্মকর্তারা আছেন তাদেরকে আমি বলছি, কোন ফর্ম কোন একটা ডকুমেন্টের জন্য ইনকমপ্লিট রেখে আসবেন না। কমপ্লিট করে নিয়ে আসবেন, ডকুমেন্টটা দরকার হলে পরে দিবে, তখন এটা ইয়ে করা হবে। 3 তারিখের মধ্যে সব শেষ করতে হবে এমনটা ভেবেন না। 3 তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি যাওয়া কাজ শেষ। আপনি কষ্ট করে যে বাড়ি বাড়ি গিয়ে অনেক তথ্য নিয়ে এসেছেন, কোনো একটা কাগজের জন্য কেউ একটা আটকে আছে, তাকে দেন না কটা দিন সময়, কাগজটা নিয়ে আসুক, সম্পন্ন করেন, কাজটা করে দেন। অনেক ছোট ছোট সমস্যার উদ্রেক হবে এবং ইউনিক সিচুয়েশন, একটার সাথে আর একটা মিল নাই। আপনারা সন্ধ্যাবেলায় দয়া করে আমাদের নির্বাচন কর্মকর্তাদের সাথে তাদের অফিসে বসেন, বসে একটা একটা করে ডিসকাস করে এগুলো সলভ করেন। উদ্দেশ্য একটা, বৈধ বাংলাদেশী নাগরিক বয়প্রাপ্ত সে যেন তালিকাভুক্ত হয়, এটা হচ্ছে উদ্দেশ্য। এখন আমরা কিভাবে সহায়তা করব খুঁজে বের করেন, আইনের মধ্যে থেকে কিভাবে আমরা সহায়তা করতে পারি। আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদেরকে জন্ম নিবন্ধন আইন 2004ও মানতে হচ্ছে, ভোটার তালিকা আইন 2009 মানতে হচ্ছে, নয় কি? এখন জন্ম নিবন্ধনে একজনের নাম আছে, ধরেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এখন ওখানে দন্তস্ব দিয়ে আছে আর তার সার্টিফিকেটে তালেবস্ব দিয়ে আছে, বা তার সার্টিফিকেট আছে শফিকুল আলম। আমরা কোন নামটা নিব? কেন নিব? যেহেতু এটা মত বিনিময়, আমি একটু আপনাদের কথা শুনি। কেন নিব? একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন আমাকে, কেন নিব? সার্টিফিকেটটা কেন নিব? আইন কিভাবে, আমাকে বসে বলেন, আইনি প্রভিশন বলেন। এটা নিলে কি আইন ভঙ্গ হবে নাকি আইন বলবৎ থাকবে? স্যার, আমি উপজেলা নির্বাচন অফিসার, নাটোর সদর। জি, আমরা যদি তার সনদপত্রের সাথে নামটা মিল করে দেই, পরবর্তীতে তার শিক্ষা সনদ ছাড়তে হচ্ছে না, মানে সেটা তো আপনি ব্যবহারিক পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। আমি আইনি আমি ব্যাখ্যা চাচ্ছি। আইন আমাকে কোনটা বলে? আইনে স্যার জন্ম নিবন্ধনটাই আমাদের প্রাধান্য। জি, ভেরি গুড। আমাদের 2009 জন্ম নিবন্ধন আইন কি বলে, ভোটার তালিকা আইন 2009 এর একদম প্রথম পাতায় যে সংজ্ঞা দেওয়া আছে নাম, ওখানে নামের 5টা অপশন আছে। প্রথমে বলা হয়েছে জন্ম নিবন্ধনে যে নামটা আছে এইটা, অথবা দিয়ে 4টা অপশন দেওয়া আছে, বা দিয়ে, যে প্রাথমিক শিক্ষা সমাপনী, মাধ্যমিক শিক্ষা সমাপনী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনী, অথবা ইবতেদিয়া ইত্যাদি ভাবে 4টা অপশন দেওয়া আছে। তার মানে কি, আইন আমাকে বলে দিয়েছে আমি ওইটাও নিতে পারি, আমি এটাও নিতে পারি। আমাকে এখন আমার জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে যে আমি কোনটা নিব, সঠিক কোনটা। বোঝা গেছে? আমি এই কথাগুলো একটু বেশি বলছি এই কারণে, নওগাঁতে একটু বেশি বলেছি, এখানে একটু বেশি বলছি, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে নাটোরের নিবন্ধন সংখ্যা অপেক্ষাকৃত একটু কম। মান্দা উপজেলায় যেমন ভালো, মান্দার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এখানে আমি একটা উপজেলা দেখলাম 3.9। কোনটা এটা? সিংড়া। হ্যাঁ, আবার ওভারঅল আমি দেখতে পাচ্ছি এখনো 3%-এর নিচে গতকালকে সন্ধ্যা পর্যন্ত। আমাদের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু 3-3.5 অতিক্রম করে গেছি আমরা। আমাদের টার্গেট ছিল अराउंड 5%, এটা আমাদের অ্যান্টিসিপেশন। 5 হইতে হবে এমন কোনো কথা নাই, লোক না থাকলে 5 হবে কোত্থেকে। কিন্তু এটা আমাদের একটা ধারণা, আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল থেকে আমরা দেখতে পেয়েছি যে अराउंड 5% হবে। বাদ পড়া ভোটার আর নতুন ভোটার যদি আমরা মিলাই তাহলে এত পার্সেন্ট হতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনারা কোন একটা জায়গাতে বোধহয় ডকুমেন্টের কারণে আটকে যাচ্ছেন কিনা, এটা আমার একটা হাঞ্চ হচ্ছে। এই জন্য আমি কথাগুলো একটু খোলামেলা বলছি। তো যাই হোক, এটা নিশ্চিত করবেন যে বাড়ি বাড়ি গিয়ে যে তথ্যগুলো আপনারা সংগ্রহ করেছেন, একটি ডকুমেন্টের জন্য এটিকে ফেলে দিবেন না। নিয়ে আসেন অফিসে, আলোচনা করেন, ওই ব্যক্তিকে সুযোগ দেন, সময় দেন, সংশ্লিষ্ট অফিসে দরকার একটা ফোন করে বলেন, এ আপনারই ভাই, আমারই ভাই, এই এলাকার একজন খেটে খাওয়া মানুষ, সে হয়তো
উপলব্ধি করতে পারছে না এটার গুরুত্ব, বা তার হাতে এখন বোধহয় 500টা টাকা নাই তার নিবন্ধনী এটা বের করার জন্য। আসেন না আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে তো না আমাদের এই উদ্দেশ্যটা হাসিল হবে। আজকে একটা পেপারে দেখলাম, আজকের আমার দেশ পত্রিকায় এসছে যে অনেক জায়গায় অভিযোগ এসছে বাড়ি বাড়ি যায় নাই। এই অভিযোগ তো মানতে নারাজ আমরা। নাটোরের কথা বলছি না, কোন জায়গায় এটা এসছে আমি আমার একাদশ সচিবকে বলেছি এটা খুঁজে বের করতে, কোন কোন এলাকার কথা বলেছে। আমি জাস্ট আসার সময় দেখলাম আমাকে নিউজ ক্লিপটা পাঠিয়েছেন সিসি মহোদয়, আমি ওটা দেখতে দেখতে আসছিলাম। তো এটা তো আমরা মেনে নিব না। বাড়ি বাড়ি মানে বাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ, কিছু বাস্তবতা আছে, যেমন শহর এলাকায় এখন আমাদের বহুতল ভবন হয়েছে, ওখানে নিচে একজন সিকিউরিটি গার্ড বসে থাকে, বাসার ভিতরে ঢুকতে দেয় না। তাহলে এখানে আমাদের কোনো একটা মেকানিজম খুঁজে বের করতে হবে, আগে থেকে অবহিত করে রেখে একটা সুনির্দিষ্ট সময়ে যেতে হবে। আবার এটাও খেয়াল রাখতে হবে আমাদের ছদ্মবেশে যেন ডাকাত ঢুকে বাসায় ডাকাতি না করে। আবার এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অনেক মানুষ আছে দিন আনি দিন খায়, সারাদিন ঘরের বাইরে থাকে। আবার অনেক অফিসগামী মানুষ আছে যারা সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে, তাহলে তারা যখন ফিরে তখনই আমাকে তার বাসায় যেতে হবে। এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করতে হলে আমাদেরকে মানুষের সাথে যেতে হবে, মানুষ আমাদের সাথে যাবে না। মানুষের জীবন জীবিকার সাথে সামঞ্জস্য রেখে আমাদের কর্মকাণ্ড সম্পন্ন করতে হবে। আমরা যেন এটা আশা না করি যে কোনোখানে আমি বসে থাকবো, আমি মাইকিং করেছি আর সবাই এখানে এসে আমার কাছ থেকে কাজ করবে। নো, তাহলে কিন্তু অনেক বাকি থেকে যাবে। আরেকটি কথা বলে দিই, মানুষকে দয়া করে বলবেন, অনেক মানুষের মাঝে দুটো ভুল ধারণা আছে। 1 নম্বর ভুল ধারণা হচ্ছে তারা মনে করে 3 তারিখে এটা শেষ, আর বোধহয় হওয়া যাবে না। নো, বলে আসবেন দয়া করে স্ব জায়গায় যে 3 তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি এসে তথ্য সংগ্রহ করা শেষ, কিন্তু এই কার্যক্রম খোলা, অনলাইনে গিয়ে আপনারা করেন। আমরা কমিশনের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে আমি মানুষকে বেশি উদ্বুদ্ধ করতে চাই অনলাইন রেজিস্ট্রেশনে। কারণ কি জানেন, অনলাইন রেজিস্ট্রেশনে ভুলের পরিমাণ অনেক কম হয়। একজন শিক্ষিত মানুষ নিজ হাতে করলে পারে ভুলের পরিমাণ অনেক কম হয়। আর এই 4 জন মানুষ যখন এটার ইন্টারভেনশনে আসে, তথ্য সংগ্রহকারী, যাচাইকারী, ডাটা এন্ট্রি অপারেটর, টিম লিডার, এই কেউ না কেউ একটা ঘাপলা করলে পারে কিন্তু ভুলটা থেকে যায়। যদিও বা আমরা একটা প্রুফ কপি বের করি মানুষকে দেখাই, সবাই তো দেখেও না ঠিক মতো। তো অনলাইনে রেজিস্ট্রেশন করা ইজ প্রেফার্ড। তো এটা আমাদেরকে বলে আসতে হবে যে আপনারা যেন অনলাইনে রেজিস্ট্রেশন করেন। আর একটা বিষয়, মৃত ভোটারদের কর্তন। আমি কোনো একটা জেলায় গেলাম, সেখানে